নমস্কার, ফোর্থ পিলার উইথ দ্য পিপল আমাদের এই অনুষ্ঠানে স্বাগত। আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের যে 4 জন তৃণমূল কংগ্রেস নেতা, তার মধ্যে 2 জন মন্ত্রী, 1 জন বিধায়ক বটেন, তাদের সিবিআই যে পুরনো মামলায় 5 বছরের পুরনো একটি মামলায় গ্রেফতার করেছে এবং নিম্ন আদালতে জামিন পেলেও হাইকোর্টে তাদের জামিন স্থগিত করে দিয়েছে, যার শুনানিও আজকে হলো না। আজকের দিনটা তাদের থাকতে হবে, জেলেই জেল নয়, কেউ হাসপাতালে রয়েছেন কিন্তু তারা জেল হেফাজতেই রয়েছেন। এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। অনেকগুলো আইনি প্রশ্ন উঠছে। সিবিআই কে খাঁচার তোতা পাখি, কেজড প্যারট বলা হয়েছিল, আদালতই বলেছিল। এই খাঁচার তোতা পাখি এখন কোন রাজার নির্দেশে চলছে এবং খাঁচার তোতা পাখি হঠাৎ এত বেশি ওড়ারই বা চেষ্টা করছে কেন, এসব নিয়ে আমরা আলোচনা করবো। এর মধ্যে আইনি দিক আছে, সমান সমান ভাবে রাজনীতির বিষয় আছে। আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী অরুণাভ ঘোষ, রয়েছেন আইনজীবী অরুণাংশু চক্রবর্তী, রয়েছেন সাংবাদিক গৌতম লাহিড়ী দিল্লি থেকে। অরুণাংশুদা, তোমাকে দিয়ে শুরু করি। এই এদের গ্রেপ্তার করা যায় কিনা এবং এদের জামিন যে নিম্ন আদালত দিল তারপর হাইকোর্ট সেটা স্থগিত করলো, এটাকে আইনের দৃষ্টিভঙ্গি থেকে তুমি কিভাবে দেখছো? অরুণাংশুদা, যদি সংক্ষেপে বলো প্রথমে। এটা হচ্ছে অ্যাবসলিউটলি অ্যারেস্টটা ইল্লিগাল। তার কারণ হচ্ছে চার্জশিট ফাইল হওয়ার পরে সুপ্রিম কোর্ট বলেছে ইনভেস্টিগেটিং এজেন্সির আর কোনো রোল থাকে না, ইট ইজ বিটুইন দি কোর্ট অ্যান্ড দি অ্যাকিউজ। 173(8) চার্জশিট ফাইল হওয়ার পর বলা আছে যে ফার্দার ইনভেস্টিগেশন, রি-ইনভেস্টিগেশন নয়, ফার্দার ইনভেস্টিগেশন করতে পারে পুলিশ। 2019-এ 3 জাজমেন্টস অফ দ্য সুপ্রিম কোর্ট, বিনুভাই মালব্য ভার্সেস স্টেট অফ গুজরাট, 40 বছরের কনসেপ্ট উড়িয়ে দিয়ে বলল ইভিন আফটার টেকিং কগনাইজেন্স ফার্দার ইনভেস্টিগেশন করা যায়, প্রোভাইডেড, তাতে বলল যে তুমি উইথ দি লিভ অফ দ্য কোর্ট দিতে হবে, উইদাউট লিভ অফ দি কোর্ট। প্যারা 49 অফ দ্য জাজমেন্ট সুপ্রিম কোর্ট ইউজটা করেছে একটা উইলিয়াম কোকের একটা দিয়ে, হ্যাঁ। তো বলে দিচ্ছি 49-এ বলছি, আমি জাস্ট পড়ার জন্য বলে দিচ্ছি জাস্ট এটা। না, উই মে এক্সামিন another significant aspect, which is how the provision of section 173(8) have been understood and applied by the courts and investigating agencies. It is true that though there is no specific requirement in the provision of 173(8) of the court to conduct further investigation or file supplementary report with the leave of the court, the investigating agency have not only understood but also adopted it as a legal practice to seek permission of the court to conduct further investigation and file supplementary report with the leave of the court. The courts in some of the decisions have also taken a similar view. The requirements of seeking prior leave of the court to conduct further investigation or to file a supplementary report will have to be read into as a necessary implication of the provision of section 173(8) of the code. The doctrine of contemporaneous expositor will fully come to the aid of such interpretation. অর্থাৎ যখন চার্জশিট ফাইল হয়ে গেছে রতিন দন্দাপাড়ের কেসে, সুপ্রিম কোর্ট বলল রিলাইং অন দাউদ ইব্রাহিম যে দে আর অ্যাবসকন্ডার। 167 আর 309 +2 ডিফারেন্ট থিং, ফলে ইনিশিয়াল অ্যারেস্টটা ইলিগাল। নাও কোশ্চেন ইজ যে ম্যাজিস্ট্রেট যে কন্ডিশনাল বেল দিল সেটাও ইলিগাল, এরা সেটাও চ্যালেঞ্জ করা উচিত ছিল। এবারে নাও কোশ্চেন হাইকোর্ট বলছে আমরা এখন যে আমরা নাকি ওই পরিস্থিতিটার উপরে স্থগিতাদেশ দিয়েছি। তো পরিস্থিতিটার উপরে স্থগিতাদেশ ওয়াই দে আর ইন কাস্টডি। চিদম্বরমের কেসে 3টে কন্ডিশন আবার রিইটারেট করেছে, সেটা হচ্ছে ফ্লাইং রিস্ক, একটা হচ্ছে ট্যাম্পারিং উইথ দ্য উইটনেস, থার্ড হচ্ছে সে ট্রায়ালে আসবে না, ফ্লাইং রিস্কটা আসছে। তো এখানে আর হচ্ছে যে মানে কি অপরাধের শাস্তিটা কি। এবার কোশ্চেন হচ্ছে 5 বছর আগেকার কেস, ইনভেস্টিগেশন ওভার ফার্দার ইনভেস্টিগেশন ইজ রিকোয়ার্ড। আর এবারে অর্ণব গোস্বামীর কেসে সুপ্রিম কোর্ট কি বললো, চিদম্বরমের কেসে কি বললো। এখানে প্রশ্ন এই যে 4 দিন, আর যদিও এটা একটা মামলা করেছে এফআইআর সিবিআই রেজিস্ট্রে, তুই একটা 173টা কিসের, সিআরপিসি না আইপিসি? কোনটা? দুটোতেই কিন্তু পাচ্ছি না আমি খুঁজে। 173টা যেটা বললি, সিআরপিসি একটু দেখে আমি আইএবি রং আমি যেগুলো বলছি সবই সিআরপিসি।
আমি অরুণাচলদা, যেগুলো বলছি বলছি সবই যে সিআরপিসি। অরুণাচলদা, বলছি যে আমি এবং আমাদের দর্শকরা তো এত আইনের ধারা বুঝবেন না। না আমি মোদ্দা কথা যেটা সেটা হচ্ছে যে এক্ষেত্রে তাদের গ্রেপ্তার করতে হলে আদালতকে জানিয়ে আদালতের অনুমতি নিয়ে সিবিআই এগোনো উচিত ছিল। আইনের বিধান হচ্ছে না না এইটা, না, সেটা আমি এক্ষেত্রে সেটা করা বলছি না। হয়নি। দুটো জিনিস, এখানে কেউ অ্যাবসকন্ডার নয়। হ্যাঁ, কেউ পালিয়ে যাচ্ছে না। হ্যাঁ, একটা এফআইআর রাইট। এবারে একটা প্রশ্ন উঠেছিল 2019-এ, সেটা সেটেল হলো, 40 বছরের কনসেপ্ট উড়িয়ে দিল। সেখানে বললো যে আগে অরুণাংশু 178 হচ্ছে প্লেস অফ 156C, এন্ট্রি অফ ম্যান, 156 আচ্ছা 156C। 150 আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে। এবারে সুপ্রিম কোর্ট বললো যে 156C-তে সুমোটো কোর্ট করতে পারে, কারণ 28 বলে একটা মানে ফেয়ার ইনভেস্টিগেশন, সোজা কথা। কিন্তু সেখানে সুপ্রিম কোর্ট বলে দিল উইথ দি লিভ অফ দ্য কোর্ট। হ্যাঁ, অর্থাৎ কোর্টকে জানিয়ে আদালতে অনুমতি নিয়ে করতে হবে না এখানে। তারপরে এদের জামিন পাওয়া নিয়ে যে প্রশ্নটা উঠেছে আর কি, হ্যাঁ, এদের যে জামিন নিম্ন আদালত দিল, সেই পেশি রাষ্ট্রে হাইকোর্ট বসে প্রধান বিচারপতি, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ বসে সেই জামিনটাকে স্থগিত করে দিল, এবং যেটা আজকেও চলছে সেই পরিস্থিতি রয়েছে, কারণ তারপরে আর শুনানি আজকে হয়নি। এখন প্রশ্ন হচ্ছে যেটা, এই যে জামিন হাইকোর্ট স্থগিত করে দিল, জামিন এদের পাওয়া উচিত কি উচিত নয়? এটাই তো বেআইনি কাজ করেছে হাইকোর্ট। হাইকোর্ট যেটা করেছে সেটা হচ্ছে রথীন দণ্ডপাটে আর দাউদ ইব্রাহিমের যে লটা রেড ডাউন করেছে সুপ্রিম কোর্ট, সেইটাকে তো কাজ করা দেখালো। সেখানে কি হচ্ছে, দে ওয়ার নট ইন কাস্টডি, নয়দার জুডিশিয়াল নট পুলিশ রিমান্ড। তাহলে তারকে তুমি জুডিশিয়াল কাস্টডিতে পাঠালে কি করে? দে আর ইন জুডিশিয়াল কাস্টডি। 309 সাবক্লজ 2 অনুযায়ী অ্যাপ্লিকেশন হবে, নট 167। 167 এরা তো অ্যারেস্টেড হয়নি, আগে চার্জশিট ফাইল হয়ে গেছে। তাহলে হাইকোর্ট কি করে ওদেরকে রিমান্ডটা দিল, জুডিশিয়াল রিমান্ড? তুমি বলছো হাইকোর্ট রিমান্ডটা দিতে পারে না। আপনার মত শুনতে চাই, এদের গ্রেপ্তার করাটা এবং এদের জামিন দেওয়াটা, এ বিষয়ে আপনার আইনি মত কি শুনতে চাই অরুণাবদা? আমি সুপ্রিম কোর্টের ওপর বেশি ভরসা করি না। সব তো গেছে, যাদের প্র্যাকটিস হয়নি তারা জজ হয়, তারাই সুপ্রিম কোর্টে যায়। আমি ওই ব্যাপারে বলতে চাই, প্রথম হলো আমি কেসটা নিয়ে বলছি। প্রথমত রাজ্যপালের একটা চার্জশিট দিয়েছে, চলুন অরুণাচল রাইটলি বললো, এরপর আর তদন্ত করার কিছু নেই। তদন্ত করলেই তো পুলিশ অ্যারেস্ট করবে, এবং সেখানে বোঝা যাচ্ছে পুলিশ সোজা বললো সিবিআই জেকে জুডিশিয়াল কাস্টডি দাও, ঠিক আছে, 14 দিনের তদন্ত করাটা। তাহলে বেলটা দেবে না কেন? অনুপম মুখার্জি যে আর কি লোয়ার জুডিশিয়ারি জাজমেন্ট দিয়েছে, অসাধারণ পরিষ্কার। ওরা ইংরেজি ভাষা আমাদের অনেক জজেরা লিখতে পারবে না, সিম্পল। বলেছে 3টে কন্ডিশন, একটা হলো পালাবে কিনা লোকটা, মানে পালাবার চান্স নেই। 2 হলো কাগজপত্র সরাবে, কাগজপত্র সরাবার প্রশ্ন এখানে সমস্ত নেই জয়ের হাতে। 3 হলো সাক্ষীতে যা এদের কি করবে। সুতরাং আমি এই বিচার কোভিডের জন্য সুপ্রিম কোর্ট বলে সব বয়স্ক লোকেদের এদের এখন রাখা উচিত না, এরা পালাবে না। এবার তুমি যদি একটা জাজমেন্ট, আমি ঘটনা বলছি কি ধরনের দুর্নীতি হচ্ছে। 7:30টায় জাজমেন্টটা দিয়েছে, এদিকে অ্যাটর্নি জেনারেল 6:15টার সময় ফোন করেছে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল দস্তিকে। সলিসিটর জেনারেল যে হয়েছে সব নেতা, যত কম বলা যায় তত ভালো, সে আরেক জিনিস। হ্যাঁ, বললো যে একটা চিঠি হাতে টাইপ কোনো পিটিশন এটা স্টে দাও। অন্য একটা মামলাটা হলো মমতা ব্যানার্জি, কল্যাণ ব্যানার্জি, এরা সব ঝামেলা করছে। এইটা তুই মামলা কিছু ওয়াই এর অর্ডার দিচ্ছে, ভাই অর্ডার মানে নট টু গিভ এফেক্ট। এই জজেরা বললো আমরা জনমত দেখেছি। আমার প্রশ্ন হলো, তার মানে তোমরা অ্যাপ্রোচেবল, অরুণাভ ঘোষের ক্ষমতা আছে, তোমায় অ্যাপ্রোচেবল। ফোন করলাম, ভাই একটু দেখো তো। অ্যাপ্রোচ করলো কি করে তোমায়, কে বলেছে তারা? 2 এবং জাজমেন্টটা কি ভুল আছে লোয়ার কোর্টের, সেটা কিচ্ছু বললো না।
তুমি দেখবে যত চেঁচামেচি, মমতা ব্যানার্জি মনে হচ্ছে এদিকে অমিত শাহ হলো চিফ জাস্টিস, উল্টো দিকে হলো যারা এই দিল্লি থেকে এসেছে লয়ার তৃণমূলের, তারা হলো মমতা ব্যানার্জি। ওই অমিত শাহ আর মমতা ব্যানার্জি, ঠিক আছে, মানে ওই কেউ কিছু বলছে না। এবার যেটা হলো, তুমি তুমি 2.5 ঘন্টা একটা বিল পিটিশন লাগে, এ তো টুকে পাস করে পাচ্ছে। আমি মনোজ মুখার্জিকে দেখছি 2 মিনিট 2.5 মিনিট এক একটা বেল পিটিশন। এই কন্ডিশন আছে, দেখবে বেলের এই কন্ডিশন দেবে কি দেবো না, হয়েছে স্যাটিসফাইড হনি, বেল দিচ্ছে 2 মিনিট 3 মিনিট। তুমি 2.5 ঘন্টা ধরে শুনেছো, তারপরে শেষ করতে পারো না। হ্যাঁ, একটা লিমিট আছে, একটা চিফ জাস্টিস। এবং যে কটাই দেখছি এই যেমন এই খানকার কোন ইউনিভার্সিটি আমি জানি না, চিফ জাস্টিস কোথা থেকে পাস করে যা জানা দরকার। এই জায়গায় আমি তো বলছি আমাকে কন্টেম্প করো, বাদ বাকি আমি বুঝে নেবো। মানে আমি এই যে সত্যি কথাগুলো বলার জন্য বলতে হবে। তুমি আমায় বলো, আজকে কনস্ট্যান্ট সেকেন্ড যা জিজ্ঞেস করছে কি অরিজিৎ ব্যানার্জি প্রেসিডেন্সি ছেড়ে খুবই নামি প্রণাম করার মতো। আপনার অডিওটা কিছু সমস্যা হচ্ছে, শুনতে কিছু সমস্যা হচ্ছে, তো আমার সমস্যা হচ্ছে, তোমাদের কি সমস্যা হচ্ছে? গৌতম দা, অরুণসুদা? হ্যাঁ, একটু একটা কিছু একটা আওয়াজ হচ্ছে, একটা পাখা চলা বা কিছু চলার আওয়াজ হচ্ছে মনে হচ্ছে। না না, সেটা আমার ওনারটা তো শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে, কিছু অসুবিধা হচ্ছে, ভয়েস ব্রেক করছে, কেটে যাচ্ছে মনে হচ্ছে। আমার কিছু এটা তোমার পাখাটা বন্ধ করো। তোমাদেরটা তো পুরো শুনতে পাচ্ছি পরিষ্কার, তোমাদেরটা পরিষ্কার শুনতে পাচ্ছি আমরা। আচ্ছা, তোমাকে বুঝতে পারছি, কোনো অসুবিধা নেই, একটু জোরে হলে ভালো হয় আর কি। অরুণবদা যেটা বলছেন, না মূল বিষয়টা হচ্ছে যে জামিন না দেওয়ার কোনো কারণ নেই, কারণ এরা পালিয়ে যাচ্ছেন না, এরা সাক্ষীকে ভয় দেখাচ্ছেন বা সাক্ষীকে প্রভাবিত করছেন না, এবং যে সমস্ত তথ্য প্রমাণ আছে তা নথিপত্র কিছু ট্যাম্পারিং বা তাদের কারচুপিও করছেন না সেরকম। সুতরাং এদের জামিন না পাওয়ার কোনো কারণ নেই। বয়স্ক মানুষ, কোভিড পরিস্থিতিতে এটা কথা বলা হচ্ছে। আমরা যে আলোচনাটা করছি তাতে আরেকটা জিনিস, জাজমেন্ট যেটা দিয়েছে লোয়ার কোর্টে, সেটা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। এবার সমস্তটাই এই তোমার এই যে মানে আমাদের এই টেলিভিশনের যে কি বলে ওটাকে, মানে আমরা এটা বলি, তোমার সঙ্গে আমি যেমন কথা বলছি, এটা কি বলে, এই যে টেলিকাস্ট হওয়া, ব্রডকাস্ট হওয়া, প্রচার হওয়া। তুমি তো বিচারপতি যে বিচার করছিল লোয়ার কোর্টে, তার তো ওই কি বলে, আরে ওয়্যারলেস যেটা করে আর কি, মানে এই যে এখন যেটা হচ্ছে আর কি ভার্চুয়াল মাধ্যমে, সামনাসামনি না থেকে ভার্চুয়াল হচ্ছে। আচ্ছা, সেখানে মলয় ঘটক ব্যাংক সার্কটের কাছে অবভিয়াসলি 50 বছরের পুরনো পরিচিতি লোক, সব 40-50। আজ অরুণাংশ অ্যারেস্ট হলে আমি যাবো না, আমি অ্যারেস্ট হলে অরুণাংশ শুনতে যাবে না? তারা কিন্তু ঢোকার কোনো স্কোপই ছিল না জজের ঘরে, ভার্চুয়াল হচ্ছে। হ্যাঁ, তো ভার্চুয়াল হলো, তাতে তুমি জাজমেন্টটা বলো কোথায় ভুল? জাজমেন্টটা কোথায় ভুল বলছে না। মমতা ব্যানার্জি বসা উচিত হয়েছে না হয়নি, তার উপর আমার বেলটা নির্ভর করবে? তুই বলবে না যে ভাই আগে বেলটা দেখি, অন্য মারপিট করো না পলিটিক্স নিয়ে, কে বারণ করছে? হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে অসুবিধা হয়ে যাবে। শুনতে পাচ্ছ তো? এখন শুনতে পাচ্ছ? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, পরিষ্কার শোনা যাচ্ছে। এই জায়গাটা অসুবিধা হয়ে গেছে। এ কি আমার বেল আর বেল ইজ দি রুল আর জেল ইজ দি এক্সেপশন, কৃষ্ণার বলে গেছে। কৃষ্ণার কেন বলবে? দ্যাট ইজ দি ল। তোমার কনস্টিটিউশনটা রাখা হয়েছে মানুষের স্বাধীনতা, লিবার্টির ব্যাপারে। তুমি কনস্টিটিউশনটা ভুলে যাবে ইন অ্যাকর্ডেন্স উইথ ল? তুমি দেখবে না, তারপর তুমি যখন বাতিল করলে, বাতিল অ্যাডভোকেট জেনারেলকে ডেকে, অ্যাডভোকেট জেনারেল ইজ নট এ রিপ্রেজেন্টেটিভ অফ দি, সে তো স্টেটের রিপ্রেজেন্টেটিভ, সে তো এর বিরুদ্ধে, মানে যারা অভিযুক্ত তাদের হয়তো কথা বলতে পারে না, অভিযুক্তদের উচিত জানাবে না। আর যখনই বেল পিটিশন ক্যান্সেল করার দরখাস্ত আছে, সেই দরখাস্ত অনুযায়ী এই দরকার বলতে হয় এই কারণে বেলটা যেটা দিয়ে হয়েছে ক্যান্সেল করা, সেরকম করে দরখাস্ত নেই, হাতের সামনে কোনো দরখাস্ত নেই। এবং সবচেয়ে আরো বড় ব্যাপার, যেদিন পরের দিন সিংবিরা এসে বললো যে আজকে শোনো, বললো না ফর্মাল অ্যাপ্লিকেশন করো। অর্ডারটা দেওয়ার সময় ফর্মাল অ্যাপ্লিকেশন, তখন কানে তুষার মেহতাকে তেল মারতে হবে। তুষার মেহতা ফোন করেছে, বাবা ফোন করেছে, করতে হবে। আর যখন বললো যে ভাই এটা শোনো, তখন বললো ফর্মাল অ্যাপ্লিকেশন। এগুলো আমরা বুঝি না নাকি? এগুলো ভেবেছে না। কিন্তু এর আগের দিন এই লোকটা যে চিফ জাস্টিস, এর 5 মিনিটের ব্যাপার 1.5 ঘন্টা লাগে।
মানে আমি বলছি তো পড়াশোনাটা বৃথা হয়ে গেছে। বলো গৌতম। না না না, শোনো, এটা হচ্ছে ক্যালকাটা হাইকোর্টেরই একটা রায়ের এগেইনস্টে সুপ্রিম কোর্ট বলেছে ওরাল সাবমিশনের উপরে হাইকোর্ট কোনো অর্ডার পাস করতে পারে না। তাহলে ওরা আন্দামানের একটা মদের ব্যবসা নিয়ে মদের মুখে বললো তুমি কি করবে, এটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় মোহিত আসছি আমরা আইনের অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা আছে। মোদ্দা কথা অরুণাবদা যেটা বললেন, মোদ্দা কথাটা হচ্ছে যে যখন এদের জামিন খারিজ করেছে হাইকোর্ট, তখন শুধু মুখের কথার ভিত্তিতে, সলিসিটর জেনারেলের মুখের কথার ভিত্তিতে করা হয়েছে, কিন্তু বিপক্ষ যখন ন্যায় বিচার চাইতে গেছে একই আদালতে, তখন তারা বলছে ফর্মাল অ্যাপ্লিকেশন করো। অরুণাবদা যেটাকে বলছেন ট্রাভেস্টি অফ জাস্টিস, এটাতে বিচার প্রক্রিয়া প্রহসনে পরিণত করেছে কলকাতা হাইকোর্ট, কথা বলছেন। কিন্তু রাজনৈতিক দিকেও তো এই মামলাটা একটা আছে। একজন দর্শক যেমন বলছেন, গৌতমদা তোমার কাছে যাব, ঘুষের অভিযুক্তদের বিপ্লবী বানাচ্ছেন আমাদের বলা হচ্ছে। বিপ্লবী ঘুষের অভিযুক্তরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচার পাওয়ার অধিকার আছে কিনা সেটা নিশ্চয়ই বিচার্য। কেওর সিং কে লোকে গুলি করতে দেখেছিল ইন্দিরা গান্ধীকে, তারও 3 বছর ট্রায়াল হয়েছিল। আমাকে যদি অরুণাংশ যদি রান্না করতে বলে, যেরকম রান্না হবে এরকম উত্তর প্রশ্নটাও তাই হয়েছে। বিপ্লবী মানে তোমার ঘুষের প্রমাণ হয়েছে ঘুষ। আমি তো করেছিলাম, ও কি বলবে, আমি তো মামলাটা করেছিলাম নারদায়। আমি আমি তো বলছি 5 বছর ধরে বলছি মামলা হোক, ওদের কেন ওদের বিরুদ্ধে শেষ করুক, আমরা কিন্তু আটকাচ্ছি না, আমরা করেছি। সুতরাং ঘুষের অভিযুক্তদের বিপ্লবী মানানো হচ্ছে না। ঘুষের অভিযুক্ত তো আমি যদি বলি মোদির মার কি করে চলতো ভাই, মোদি চলে যাবার পর, এটা একটা প্রশ্ন হলো। রাজনীতির দিকটা এর মধ্যে রাজনীতির দিকটা জড়িয়ে যাচ্ছে। জামিন খারিজ করার সময় হাইকোর্ট উল্লেখ করছে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গেছিলেন, মুখ্যমন্ত্রী ওখানে গেছিলেন, আইনমন্ত্রী ঢুকে পড়েছিলেন। এটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। এদের জামিন পাওয়ানোর পর সম্পর্ক কি গৌতমদা রাজনীতির দিক? না, আমার যেটা মনে হলো দুই আইনজীবীর কথা শুনে, এটা এই বিষয়টি সম্পর্কে যে প্রশ্ন উঠছে এখন, সেটা হচ্ছে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সেই প্রশ্নটা অত্যন্ত সঙ্গত, কারণ গ্রেপ্তারিটাই যদি বেআইনি হয়ে থাকে, তাহলে এই যে 4 দিন ধরে তাদের বিনা বিচারে এখনো পর্যন্ত আটক রাখা হয়েছে, এটা তাদের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ হচ্ছে। আমার মনে হয়, আমি সাধারণ একজন নাগরিক হিসেবে আমার মনে হয় এদের অবিলম্বে ক্রিমিনাল ডিফামেশন করা উচিত সিবিআই এর বিরুদ্ধে। 4 দিন ধরে যদি গ্রেপ্তারিটাই যদি বেআইনি থাকে, তাহলে 4 দিন তারা জেলে রয়েছেন, এটা কিন্তু তাদের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ হচ্ছে। ফলে এটা কিন্তু একটা ক্রিমিনাল ডিফামেশনের কেস একটা ভবিষ্যতে তৈরি হয়ে থাকলো বলে আমার মনে হয়। আচ্ছা, দ্বিতীয়ত আমি যেটা বলি, রাজনৈতিক এই কারণেই মনে হচ্ছে আরো বেশি, এটা কিন্তু একটা প্রেক্ষাপট আছে। 2রা মে রেজাল্ট বেরোনোর পর থেকে কিন্তু ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব অফিসিয়ালি তাদের পরাজয় স্বীকার করেন। রাজ্য স্তরের নেতারা কেউ কেউ বলেছেন, টুইট করেছেন, কিন্তু পশ্চিমবঙ্গের জনগণকে ধন্যবাদ জানিয়ে তাদের রায় মাথা পেতে নিলাম এটা বলেনি, দেখেই প্রমাণিত হয় যে তারা রায়টাকে কিছুতেই মানছেন না। যার পরও প্রমাণ বোঝা গেল যে, এটা আমরা আগেও আলোচনা করেছি, যে একটা এই সরকারের বিরুদ্ধে একটা সাধারণভাবে একটা প্রতিহিংসামূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। তার প্রমাণ আমি জানি না নেওয়া হচ্ছে, কিন্তু ঘটনাগুলো ঘটেছে। ঠিক পরের দিনই দিল্লি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধি দল কলকাতা পৌঁছেছে। তখন কিন্তু 3 তারিখে, মানে তখনও কেয়ারটেকার সরকার, 3 তারিখে মুখ্যমন্ত্রী পদত্যাগ করলেন, 5 তারিখে শপথ গ্রহণ করলেন। তার মধ্যে কেন্দ্রীয় বাহিনী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তারা ঘুরে বেড়ালেন, এবং যাদের এই বেআইনি কারণে যে গ্রেপ্তার করা হলো, ভোর 5টায় বাড়িতে গিয়ে গ্রেপ্তার করা হলো। এই ধরনের মন্ত্রী বা বিধায়ক যাদের কথাই বলাই হচ্ছে যে তারা তো তদন্তে সহযোগিতা করেছেন, ফলে তাদের যদি ভোর 5টায় গ্রেপ্তার করা হয় কেন্দ্রীয় বাহিনী নিয়ে গিয়ে, এটা আমার ধারণা, আমার মনে হয়েছে যে একটা সুপরিকল্পিত পরিকল্পনা ছিল কোনো একটা, যে ঠিক এই ঘটনার কারণে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যেভাবে প্রতিক্রিয়া জানাবেন, এবং জানানোটা তার রাজনৈতিক চরিত্র অনুসারে অত্যন্ত স্বাভাবিক ঘটনা, এভাবেই তিনি প্রতিক্রিয়া জানান, ঠিক সেই ঘটনাটি ঘটবে। গোটা বিষয়টাকে ঘুরিয়ে দেওয়া হবে যে পশ্চিমবঙ্গে কোনো আইনের শাসন নেই,
এখানে বিচার ব্যবস্থায় বিচার হয় না, এখানে হচ্ছে যে কেবলমাত্র জনতার, তথাকথিত জনতার চাপে, বা যেটা দিল্লি থেকে বলা হলো গুন্ডাদের চাপে জুডিশিয়ারির ওপরে প্রভাব বিস্তার করা হলো। ওই গোটা ঘটনাটার কোনো উল্লেখ কিন্তু ওই লোয়ার কোর্টের জাজমেন্টে উল্লেখই নেই। যেটা হাইকোর্ট উল্লেখ করছেন সেটা কিন্তু লোয়ার কোর্ট কিন্তু উল্লেখ করেননি, যে তাই এই যে জনতার উপরে এত ভিড়, যেগুলো অন্যায় ইত্যাদি, এই মন্তব্যগুলো অত্যন্ত মনে হয়েছে, আমি সাধারণ একজন বেম্যান হিসাবে, অনেক বেশি রাজনৈতিক মন্তব্য বিচারপতিদের। এই ধরনের মন্তব্য থেকে মূল প্রতিপাদ্য বিষয় ছিল যে তার জামিন পাওয়া উচিত না অনুচিত। এই বিষয়টিকে এড়িয়ে সমস্ত অন্যদিকে বিতর্কটাকে ঘুরিয়ে দেওয়ার কারণে গোটা ব্যাপারটা কি মনে হচ্ছে একটা রাজনৈতিক উদ্দেশ্য এর মধ্যে নিশ্চয়ই আছে, এবং এটা ভবিষ্যতে আরো থাকবে বলেই আমার ধারণা। এখন যে কোনো হয়তো তারা যেদিনই হোক আর কি, আমি আশা করবো যে প্রত্যেকেই তারা জামিন পাবেন, কিন্তু মামলাটা চলতে থাকবে তাদের মতো করে। রাজনৈতিক আরো এই কারণে, শুভেন্দুকে এখনো কিন্তু জেরা করা হয়নি, মুকুল রায়কে জেরা করা হয়নি, ফলে তাদের কিন্তু গ্রেপ্তারের অবকাশ রয়েই গেছে কিন্তু। ফলে এই নারদা মামলায় যদি সিবিআই কে প্রকৃত তদন্ত করতে হয়, সঠিক তদন্ত করতে হয়, তাহলে প্রথমেই তাদের কিন্তু শুভেন্দুকে এবং মুকুল রায়কে ডেকে জেরা করা উচিত, এবং তারা যদি সহযোগিতা করেন তো ভালো, সহযোগিতা যদি না করেন তাহলে কিন্তু তাদের কিন্তু গ্রেপ্তার করা উচিত। এখন আমি জানি না, দীর্ঘকাল ধরে লোকসভা স্পিকারের কাছে আবেদন পড়ে রয়েছে, এখন প্রয়োজন হলে হয়তো ভারতীয় জনতা পার্টি এমন একটি দল, প্রয়োজনে তারা শুভেন্দু অধিকারীকে হয়তো স্যাক্রিফাইসও করতে পারে, এরকম একটা কানাঘুষো শোনা যাচ্ছে, কোনো সত্যতা নেই তার। শুভেন্দু যেভাবে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন তাতে মনে হচ্ছে না তার কোনো বিপদ আছে। ফলে এই কারণে আমার মনে হচ্ছে এটা একটা রাজনৈতিক উদ্দেশ্যের গন্ধটা কিন্তু অনেক বেশি জোরালো হয়ে উঠছে, সেই অভিযোগটা থেকে কিন্তু বিজেপি মুক্ত হতে পারবেন না। গৌতমদা, এই যে রাজনৈতিক উদ্দেশ্যের কথা বলছো, এর মধ্যে তো অনেকগুলো বিষয় চলে আসছে। সিবিআই কেন্দ্রীয় সরকারের একটা এজেন্সি। পশ্চিমবঙ্গে ভোটের ফল বেরোনোর পর আমরা যেটা দেখছি আর কি, রাজ্যপাল যেভাবে সারা রাজ্যে সন্ত্রাস খুঁজতে বেরিয়ে পড়েছেন, তাতে মনে হচ্ছে রাজ্যপালও কেন্দ্রীয় সরকারের শাসক দলের এজেন্ট হিসেবে কাজ করছেন। এবং এখানে আমরা দেখছি যে পশ্চিমবঙ্গে নির্বাচিত বিধায়কদের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকারের নয়, রাজ্যপালের অনুমতি নেওয়া হয়েছে। যে প্রশ্নটা এখন আসছে, অরুণাভদা, এটা নিয়ে আমি একটু আপনার মতামত জানতে চাইবো। রাজ্যপালের আদেশে কি চাবার না, তার অনুমতি নিয়ে চার্জশিট পেশ করা যায় কিনা, বা রাজ্যপালের আদেশে বা অনুমতি নিয়ে বলতে চাইছেন এমএলএ কে মন্ত্রীদের অ্যারেস্ট করা যায় কিনা? শোনো, সরকারের যে কটা আদেশ হয় ইন দি নেম অফ রাজ্যপালের নাম, যে অফিসার সই করছে ইন দি নেম অফ দি, এবং 166 এ দেখবে এবং রাজ্যপাল তার রুলও চেঞ্জ করতে পারে। তো চার্জশিট তো গভর্নমেন্ট দিয়েছে, রাজ্যপাল দিতেই পারে, সেটা কোর্টে বিচার হোক না, সেটা তো এদের ব্যাপার। এরা বলবে, যারা আক্রান্ত, যারা অ্যাড্রেস করছে তারা বলবে রাজ্যপালের চার্জশিট দেবার অধিকার নেই, হ্যাঁ, বা দেবার অধিকার আছে। আমার মতে আছে, কেন 166 আপনি বলছেন রাজ্যপাল অনুমতি দিতে পারে। অরুণাচল, তোমার মত কি এই বিষয়ে? না, একটা এটা নিয়ে প্রথম মামলা হয়েছিল ওই তোমার রাওয়ের বিরুদ্ধে পার্লামেন্টে ঘুষ দেয়া নিয়ে। সেখানে 3 জাজমেন্ট সুপ্রিম কোর্ট বললো যেহেতু কোনো আইন নেই প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে, এদের সেই কারণে স্পিকার অর চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা সে ডিসাইড করবে, পারমিশন দেবে। আরেকটা বলছি 2018 কিন্তু 2018 কিন্তু চেঞ্জ হয়েছে আইনটা। 2018-তে যেটা প্রসিকিউশন কে দিতে পারে সেটা অ্যাম্বিগুইটি, যে হু ক্যান রিমুভ অ্যাক্ট আর এরর, মানে আমি ধরো সুপ্রিম কোর্টে যে ব্যাপারটা দাঁড়ালো, প্রশ্ন উঠলো, সোমনাথ চ্যাটার্জি তুললেন যে আমি যখন অর্ডার দিয়েছি সেটা মুভ করতে পারবে না, জুডিশিয়ারির কোনো অভিযোগ নেই। জুডিশিয়ারি বললো না, তুমি যদি কাল বলো 8 ফুটের ওপর লোক পার্লামেন্টে ঢুকতে পারবে না, তাহলে সেটা কি রয়ে গেল? আমি বলছি না, এখানে যেটা হলো যে ওই 94 এর কথা বলছি, ওই যখন ঘুষ কাণ্ড হলো পার্লামেন্টে পয়সা দিয়ে করলো। সুপ্রিম কোর্টের কথা বলিস না প্লিজ। না, আমি বলছি ওইটা সুপ্রিম কোর্টের জজ হয়েছে, আমি দেখেছি। 2018 তো অ্যামেন্ডমেন্ট হয়েছে, তো হয়েছে। সেখানে তো সেখানে কি বলেছে, ধরো এররের মধ্যে পড়ছে, যদি ভুল করে দিয়ে দেয় তাহলে সেটা গ্রাহ্য হবে। তুমি দেখে না 2018 এই কারণে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট এই কারণে বললো যে
ধরো একটা বলেছে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের কমে কেউ রেড করতে পারবে না। এবার ধরো একটা সাব ইন্সপেক্টর গিয়ে দেখলো বিরাট টাকার লেনদেন হচ্ছে, তাহলে কি আটকাতে পারবে না? সুপ্রিম কোর্ট বললো তার জাস্ট অনুমতি না, জাস্ট জানাতে হবে, তাহলে পুরো বিচার হবে না, অবিচার হয়ে যাবে। এইটা আমি সেশনকে বলছি ডাইলুট করেছে 2018 যেটা করেছে টু প্রোটেক্ট দ্য গভর্নমেন্ট এমপ্লয়ি, সেটাই তো বললাম। কিন্তু ওখানে স্পিকারের অনুমতি নেওয়ার কোনো ইয়ে নেই, কিন্তু বলিনি ব্যাপার নেই। ঠিক আছে আমার মনে হচ্ছে এই বিষয়টা যদি আইনজীবী হিসেবে প্লিজ আমি যেটা বলি, আমার মনে হচ্ছে যে আইনজীবী হিসেবে এই বিষয়ে যদি আপনাদের দুজনের মধ্যে মতবিরোধ থাকে, মানে দুজনের দুরকম মত থাকে যে রাজ্যপাল দিতে পারবেন কি, অনুমতি দিতে পারেন কি পারেন না, সেটা কিন্তু এই আলোচনার আমাদের আলোচনা কেন্দ্রীয় বিষয় নয়। কারণ স্পিকারেরও পারমিশন দেওয়া উচিত। যাদের গোষ্ঠীতে দেখা গিয়েছে that is not the speaker, there is no permission either in amended আমি সে কথা বলছি না আমি বলছি এদের বিচার হওয়া উচিত। যাদের দেখা গিয়েছে টাকা নিতে, তাদের বিচার হওয়া উচিত। পারমিশন যদি কারোর দেওয়ার প্রয়োজন হয় তো পারমিশন দেওয়া উচিত। লোকসভা স্পিকার যে পারমিশন দেননি সেটা ঠিক করেননি। যার পারমিশন প্রয়োজন হোক বা না, বিচারটা হওয়া উচিত। সেই বিচার প্রক্রিয়াটা চলছে, আমরা সেটা নিয়ে আলোচনা করি। আমরা যেটা নিয়ে আলোচনা, আমি যেটা আইনের যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে আমার একটা কোশ্চেন যেটা এসেছে আমি দেখলাম 470-তে ফোরাম চেঞ্জ করতে বলেছে। এই অ্যাটর্নি জেনারেল বলছে এরা কোথায় টুকে পাস করেছে কিনা জানি না, 470 হাইকোর্ট একটা বলতে পারে এখান থেকে উত্তরপ্রদেশে ট্রান্সফার করে। পশ্চিমবঙ্গের মধ্যে তাই তো বলছি, এরা সুপ্রিম কোর্টে যেতে হবে। তুমি এখানে অ্যাপ্লিকেশন করেছো 470। হ্যাঁ, আমি সেটাই তো বলছি। হাইকোর্ট অ্যাপ্লিকেশনটা দেখেছিস, বললো 470 করছি, তুমি এখানে 407 তো বলে সে বলেছে, জজও শুনে যাচ্ছে। ভাই একটু আইনটা সেকশনটা দেখে আমরা বই হাতে নিয়ে থাকি, একটু দেখে নিই কি আছে। আর সেকেন্ডলি যেটা বারে বারে বলছে, এটা তো প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টের মামলা হয়েছে, এটা লোয়ার কোর্টে। সেকশন 19-এ প্রথমে সেকশন 7-এ বলছে এমনি পাবলিক পার্সন কারা যদি এই ঘুষ নেয় নেয় করতে পারে। সেখানে 70 প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট সেকশন পেয়ে গেছে। সেকশন 19 বলছে যদি কোনো অর্ডার দেয় সেটা দিন করে তুমি ক্যান্সেল করতে পারো না। অর্ডার যদি না সেখানে এরার থাকে, এরার লিডিং টু ম্যানিফেস্ট ইনজাস্টিস। এখানে কি ম্যানিফেস্ট ইনজাস্টিস? জাজমেন্ট সে দিয়েছে, তুমি আটকাতেই পারো না। কারণ আর যদি এরার হয়, এরার ইভেন যদি স্যাংশনটাও ভুল হয়, সেটা এরার ইনক্লুডস কম্পিটেন্স অফ দি অথরিটি টু গ্রান্ট স্যাংশন। বিচার হবে স্যাংশন দেয়া ঠিক কিনা। কোথায় আছি বলো তো? মানে তোমাদের কিছু মনে করো না, সাংবাদিকদের অভিনাশও জানে, আমিও জানি, বেশিরভাগই তো এন্টার আনন্দবাজার আজকে দেখলাম এই পয়েন্টটার উপর কেউ ডিসকাস করেনি। আর যাদেরকে নিয়ে আসে তারা তো আইনের অভাব বোঝে না। আমাদের তো পাকিস্তান হয়ে যায়নি এখনো, আমি রাশিয়া বা হয়ে যায়নি, চীন হয়ে যায়। যে অভিযোগ হলো যায় বা ঝুলিয়ে দেয়, তারপর বিচার হবে। না, আমরা যেটা বুঝছি আর কি সাধারণ মানুষ হিসেবে, এই পুরো মামলাটার মধ্যে যেটা একজন দর্শকও এটা একটা বলছেন, সুপ্রদাস গুপ্তের প্রশ্ন তুলতে চাইছে, এই যে পুরো ব্যাপারটার মধ্যে হাইকোর্ট যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী এবং অন্যান্য রাজ্যের অন্য মন্ত্রী যারা গ্রেপ্তার হননি, যারা নিজেরা সেদিন গেছিলেন ডিজাম প্যালেসে, সেই ঘটনাটাকে এই অভিযুক্তদের বিচারের সঙ্গে যুক্ত করেছে। এই পুরো ব্যাপারটাই তো বেআইনি, এটা তো করা যায় না, দুটো সম্পূর্ণ আলাদা মামলা। এখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রমুখ যাওয়াটাকে কেন্দ্র করে যে সিবিআই বলছে তাহলে এখানে বিচার সম্ভব নয়, এই প্রশ্নটা তাহলে কি বিচার হবে? এটা সম্পর্কে আপনি কি বলবেন? মমতা একটা বলি, আমি চিফ মিনিস্টার যদি হই, আমি বলছি মমতা যাক না, ও কি করবে ওখানে? প্রথমত এটা হলো ওর একটা ফাইটিং অ্যাটিটিউড আছে, সেখানে চিফ মিনিস্টারশিপটা কিন্তু এখন তো চিফ মিনিস্টার পার্টির মেম্বার না। আমি বলেছিলাম, প্রথম দিনই বলেছিলাম যে এই যে মমতাটা করলো, এটা নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট এই গন্ডগোল করবে। আর আরেকটা জিনিস বলে দিই, সিবিআই এনফোর্সমেন্ট ডাইরেক্টরের মতো বিজেপির শত্রু কেউ নেই। বিজেপি যদি পথে নামায়
এই দুটো অর্গানাইজেশন আছে। এই সিবিআইআর যেমন চিদম্বরমের ক্ষেত্রে মুখে লাথি খেয়েছে, এখন চিদম্বরম রোজ বলছে কাগজ দাও কাগজ দাও। কার্তিককে বললো 60খানা বাড়ির মালিক, কার্তিক সুপ্রিম কোর্টে গিয়ে বললো জেল হওয়ার পর একটা বাড়ি দিক, 10 বছর জেল খাটতে রাখে, সঙ্গে সঙ্গে তার অ্যারেস্টটা উঠে। কোথায় যাবে বলো তো, কোথায় যাবে? যদি মনে করি আজকে জেনুর মেয়েটা সে টোটাল খালাস পেয়ে গেল, মেয়ে তার বিরুদ্ধে অভিযোগ উত্তেজনা ছড়ানো, খালাস পাওয়ার পর সঙ্গে সঙ্গে একটা ইউপিএ অ্যাক্টে দিয়ে দিল, আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন। এবং এটা করতে গেলে সুপ্রিম কোর্ট এমন সব জজ বসিয়েছিল যে যখন শুনানি হবে তখন বেলের কথা বলা হবে, 7 বছর বাদে শুনানি, 8 বছর বাদে শুনানি। সুরাটে একটা আনলফুল অ্যাক্টিভিটিস অ্যাক্টে 2001-এ করেছে, সিমির সদস্য বলে 27 জনকে গ্রেপ্তার করেছে, 2021-এ বললো তারা সবাই নির্দোষ, তার মধ্যে 5 জন মারা গেছে। কোথায় যাবে? কাশ্মীরের একটা ছেলেকে 2007-এ দিল্লি ব্লাস্টের সময় হোটেলে এসে বললো, বললো আমি ইউনিভার্সিটিতে ছিলাম, 2016 সালে বললো নির্দোষ। কি করবো? Actually, section 406 Supreme Court can transfer a case from any court to any other court under different high courts. 407 within the state, High Court can transfer, for example, from Bansal Court to Alipur Court. The very application for transfer is illegal and absolutely non-honest. হ্যাঁ, আচ্ছা, একটাই আছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের সেদিন ঘটনাস্থলে যাওয়া, সেটাকে কি আইনের দিক থেকে এই মূল মামলার যে বিচার, নারদা মামলার যে ঘুষ নেওয়া মামলার বিচার, এই দুটোকে, এই ঘটনাটাকে ওর সঙ্গে যুক্ত করা যায়? মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়াটাকে কি এই মামলার বিচারের সঙ্গে যুক্ত করা যায়, যেটা হাইকোর্ট করেছে? দুটো পার্ট। একটা পার্ট হচ্ছে যদি অবস্ট্রাকশন পাবলিক সার্ভেন্ট কাজ, সেটা একটা অফেন্স, রাইট? তার জন্য তার সঙ্গে বেলের কোনো সম্পর্ক নেই। যদি একটা লোক ওখানে প্রহিবিটারি, ওখানে ওটা তো জায়গায় কোনো প্রহিবিটারি অর্ডার ছিল না, ওখানে ট্রেসপাসার উইল নট বি প্রসিকিউটেড ছিল না, রাইট? তাহলে আমি যদি যাই 6 ঘন্টা কেন 10 ঘন্টা বসে থাকতে পারি। কিন্তু আমি যদি থ্রেট না করে থাকি, থ্রেট করেছি এমন কোনো প্রমাণ নেই, এক অভিযোগও নেই। 2 নম্বর হচ্ছে কোথাও কি বলেছে যে সেটা তো যদি জুডিশিয়াল রিভিউ হয় তাহলে দুপক্ষকে শুনে এভিডেন্সের উপর ভিত্তি করে অর্ডার পাস করতে হবে। তাহলে আমি তুষার মেহতা দিল্লি থেকে বলে দিল, এটাও একবার মনে আছে, অরুণামদা বলতে পারবে, কোনো একটা ব্যাপারে প্রফুল্ল সেন একবার তখন চিফ জাস্টিস সামথিং ছিল, কি একটা ফোন করে বলেছিল, কন্টেম্প রুল করে ইস্যু করেছিল। তাহলে এক সলিসিটার জেনারেল কি করে একটা সাবজুডিস ম্যাটারে মেল করতে পারে চিফ জাস্টিস, অ্যাক্টিং চিফ জাস্টিস অফ দ্য ক্যালকাটা হাইকোর্ট? অবশ্য বিন্দাল হচ্ছে বিজেপির লোক, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, আমি ওপেনলি বলছি, হি ইজ এ ম্যান অফ বিজেপি, কারণ অ্যাক্টিং চিফ জাস্টিস হতে হবে, সুপ্রিম কোর্ট যেতে হবে, সুতরাং ও এটা করবেই। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে সেকশন 406-এ অনলি the CRPC empowered the Supreme Court to transfer a case from one state to another state. Then how an application under section 406 is entertained by the High Court? আমি তো লিখেছি, both judges, Banerjee and Bindal, made it clear they lack the basic criminal law, ABCD of criminal law. They don't have jurisdiction নেই, কি jurisdiction নেই, jurisdiction নেই। Arrest of illegal, stay of the proceeding also illegal, ab initio void, ab initio void, শুরু থেকেই হচ্ছে মনু সিং ইভেন আদার, তারা ল পয়েন্ট ছেড়ে, প্রেসিডেন্ট ছেড়ে, তারা গান্ধীগিরি, উমুকগিরি, তুমুকগিরি নিয়ে লড়ে গেল। আরে ওকে চোখে আঙুল দেখা যে তুমি এই যে এটা করেছো 407, এটা এন্টারটেনেবল? তোমাকে দেখাতে হবে যে উইদাউট লিভ অফ দি কোর্ট। আরেকটা বলি, শোন, তুই প্লেয়ারটা দেখেছিস? 226 প্লেয়ার করেছে, ওর ইয়েটা স্টে দাও। একটা লোক এসে পারে 226 ধারায়, যেখানে
সরকারের বিরুদ্ধে লোকে করে, সরকারের বিরুদ্ধে লোকে 226 চায়, 226 দ্বারা। সেখানে বলছে অ্যাপিল না করে জামিনটা বাতিল করে। আরে কোথায় আছি বলো তো? আর ওগুলো ভুলে যাও, কলেজ লাইফের কথা ভুলে যাও, বই বই আজকাল আর কেউ পড়ে না। গৌতমের থেকে শোনা যাক, গৌতম। শোনো, লেটেস্ট অর্ণব গোস্বামীর কেসে সুপ্রিম কোর্ট বলেছে 226 এ একজন অ্যাকিউজ ক্যান ফাইল অ্যান অ্যাপ্লিকেশন ফর বেল। হ্যাঁ, এক্ষেত্রে গৌতম দা, আমার যেটা মনে হচ্ছে মামলার বিচারের থেকে, আইনি প্রক্রিয়ার বিচারের থেকে অঙ্গাঙ্গি ভাবে তো ব্যাপারটা সে রাজনীতি জড়িয়ে আছে। আজকে যে হাইকোর্ট হলো না, আমার এটা খুব অদ্ভুত লাগে। অরুণাবদা, আপনাদের কাছে ছোট্ট করে জানতে চাইবো, গৌতম দার মতামত জানতে চাইবো। আজকে হাইকোর্ট হলো না, জাস্ট হলো না, ডেলিভারেটলি। অন্য কোনো ক্ষেত্রে কোর্টই যখন নির্দেশ দেয় তখন আজকে বিকেল 5টার মধ্যে এটা করতে হবে। করোনা নিয়ন্ত্রণের যে কাজ, আমাদের ভ্যাকসিনেশনের যে কাজ, একজন রোগীকে হাসপাতালে ভর্তি করার যে কাজ, সেটা এখন সারা দেশের মানুষ করছে জীবন বাঁচানোর জন্য। সেটাতে এরকম ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন ওয়েট করে না, স্পষ্ট করে জানা পর্যন্ত যায় না যে কেন, মানে কোন বিচারপতির কি অবস্থা, তিনি কোথায় রয়েছেন, কেন তিনি কাজ করতে পারবেন না। আজকে আমার ইচ্ছে করছে না ভাই, আমি আজকে কাজ করব না। দেশের সর্বোচ্চ আদালত যদি এভাবে করে, তার সম্পর্কে বিচার চলে, তার সম্পর্কে মানুষের আস্থা কি থাকবে? প্রথমটা পুরো জিনিসটা কি চোখে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে তো মানে একটা, এর মধ্যে তো আইনের ব্যাপারটা সম্পূর্ণ নগণ্য হয়ে গেছে। আমি গোড়াতেই বললাম যে এটা তো একটা দীর্ঘসূত্রিতার লক্ষণ দেখা যাচ্ছে, যে বেল যেহেতু দিতেই হবে, ফলে যতদিন পারা যায় আটকে রাখা যাক, মানে আরো চাপে রাখা রাজ্য সরকারকে, একটা রাজনৈতিক চাপের মধ্যে রাখা, সেটা যেমন একটা দিক তৈরি হয়। আর একটা কথা হচ্ছে, কেউ একজন প্রশ্ন করছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলে ছিলেন, তখন সিবিআই, প্রত্যেক বিরোধী দলে এই দাবিগুলো করে থাকে, বিজেপিও করেছে। ওই যে সিবিআই কে তোতা পাখি বলা হয়েছিল, সেটা কিন্তু তখন কংগ্রেস ক্ষমতায়, এবং সে সময় কিন্তু মনে থাকবে ওটা বিজেপি তখন ইস্যু করেছিল। এবং দ্বিতীয়ত, অশ্বিনী কুমার সিবিআই এর অধিকর্তার সঙ্গে বৈঠক করেছিলেন বলে তাকে পদত্যাগ করার দাবিতে সোচ্চার হয়েছিল ভারতীয় জনতা পার্টি, এবং শেষ পর্যন্ত অশ্বিনী কুমারকে কংগ্রেস সরকার সরাতে বাধ্য হয় চাপে পড়ে। যদিও তখন আমার মতে তখন সরানো উচিত ছিল না, কংগ্রেস নথি স্বীকার করেছিল। ফলে আজ যদি সলিসিটর জেনারেল তিনি যদি হাইকোর্ট বা সিবিআই এর সঙ্গে কথা বলেন একটা সাবজুডিস কেসে, তাহলে একই অভিযোগ কেন তার বিরুদ্ধে উঠবে না? তিনিও তো একটা সাবজুডিস কেসে হস্তক্ষেপ করছেন, যেটা অশ্বিনী কুমার করেছিলেন, এবং অশ্বিনী কুমারকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হয়েছিল। আজকে তো বিরোধীদের দাবি হওয়া উচিত সলিসিটর জেনারেল পদত্যাগ চাই এই মুহূর্তে। তিনি তো বিচার ব্যবস্থাকে প্রভাবিত তিনি করছেন। এখন যদি অভিযোগ থাকে যে মমতা বন্দ্যোপাধ্যায়রা প্রভাব বিস্তার করছেন, তাহলে একই অভিযোগ ওঠা যেতে পারে কিন্তু তুষার মেহতার বিরুদ্ধেও। কিন্তু তিনি কি পারেন এটা? আমি এখন পর্যন্ত যা শুনলাম আইনজ্ঞদের কথায়, এবং যে কথাটা আগেই বলেছি, এটা কিন্তু ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে, ফলে এটা কিন্তু আরো বড়, কেবলমাত্র এফআইআর নয় সিবিআই এর বিরুদ্ধে, রীতিমতো আদালতে ক্রিমিনাল ডিফামেশন করা যেতে পারে। একটু বলছি একটা জিনিস, যেটা সলিসিটর জেনারেল কিন্তু উকিল হিসেবে এসেছে, আমি ওই সেন্সে বলছি না, উকিল, সেগুলো উকিল, সেগুলো গভর্নমেন্টের উকিল, সে বলতেই পারে অনেক কিছু, তা বিচারপতিরা মেনে নেবে, সেইটাই বলছি যে উকিল হিসেবে। তো যাই হোক, খুব খারাপ পরিস্থিতি। আমি কিন্তু বিজেপির পক্ষে বিপক্ষে বলছি না। এই তো তোমায় একটু দেখালাম বিজেপির গাড়ি ভেঙে দিয়েছে পুলিশের, যেখানে আক্রান্ত আমাদের বিজেপিও তৃণমূল। যেখানে হচ্ছে, আমি প্রসিডিওরটা বলছি, কোর্টের মধ্যে মানে যুক্তিহীনতায় ভুগলে সেটা মারাত্মক জিনিস হয়ে যায়। হ্যাঁ, আজকে কাসাবেরও কিন্তু বিচার হয়েছে, যে ওই হোটেল বিচার হয়েছে, বিড়লা রঙ্গারও বিচার হয়েছে। আজকে ওই 4টে লোক যে ফাঁসি হলো, কি নাম ওই মেয়েটির, দিল্লিতে যে রেপ কেসে, যার জন্য প্রায় গভর্নমেন্ট পড়ে গেল, প্রায় দিল্লি গভর্নমেন্ট, ওই বাচ্চা ছেলেছিল, নির্ভয়া কেসে বিচার হয়েছে 4 বছর ধরে। অনেক বছর ফাঁসি দিয়ে দেয়। তারপরে যেমন হায়দ্রাবাদে ওই রেপিস্ট বলে 2জনকে গুলি করে মেরে দিয়েছে, সারা ভারতবর্ষ গর্জে উঠেছে, কি বিচারের আগে তুমি মেরে দেবে?
আমরা এখনো ভারতবর্ষ এখনো কনস্টিটিউশন পড়া হয়, বিভিন্ন এত বই লেগাল এইগুলো এই অরুণাচল লাইব্রেরিতে, এগুলো বেকার, এগুলো ফেলে দিয়ে বিক্রি করে দে, আর কি করবি? কাজে লাগে গো, ওই যে এই এটা করতে গিয়ে সকাল থেকে বসছি আমি, মানে কোথায় যাবো বলতো। এবং আমি বলেছি ভাই তুমি মনে আছে কল্যাণ জ্যোতি সেন্দুপ থেকে বলেছিলে যে অরুণাচল পড়ে আসে কিস্তি করার জন্য, তুমি বলেছিলে, আমাকে কোর্ট অফিসাররা বললো সিনিয়র জাজ এলাহাবাদ থেকে এসেছে, সেকেন্ড সিনিয়র। এটা তো মানে সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে রয়েছে, যত যে পড়ে তত সে প্রশ্ন করে, সত্যজিৎ রায়ের ক্লাসিক্যাল ফিল্ম। তাই তো। আচ্ছা, আমি একটা বিষয়ে আলোচনা করতে চাই। এই যে মামলাটাকে অন্য রাজ্যে সরিয়ে নেওয়ার এত তাগিদ সিবিআই এর কেন? খুব স্বাভাবিক, এখানে যে এটা খুব স্বাভাবিক। এরা প্রথম কথা হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা এখানে টিকবে না, যদি দেয়ও সুপ্রিম কোর্টে 1 মিনিটে উড়ে যাবে, কারণ 406 অনলি সুপ্রিম কোর্টের পাওয়ার আছে, হাইকোর্টের পাওয়ার নেই অন্য রাজ্যে পাঠাবার। সেকেন্ড, এদের উদ্দেশ্য হচ্ছে অন্য স্টেটে নিয়ে যেতে গেলে যে অ্যাডভান্টেজ গুলো ওরা পাবে, ওরা চাইছে ওড়িশা অথবা গৌহাটি, মেনলি গৌহাটি, কিন্তু সেটা করতে গেলে ক্যালকাটা হাইকোর্ট পারবে না। তাহলে এখানে হলে এখানকার ট্রায়াল হবে, এরা এখানে থাকবে, এখান থেকে দৌড়াতে হবে ওখানে। এবারে ধরো কনভিকশন যদি হয় তাহলে তার এগেইনস্টে অ্যাপিল করবে, সেটা এই হাইকোর্টে হবে। ফলে অ্যাডভান্টেজটা এখানে অ্যাকিউজদের অনেক বেশি দেন অন্য স্টেটের কোর্টে। সেই জন্য এরা চাইছে এটা হচ্ছে মেন। সেকেন্ড হচ্ছে এই 4 জনকে ব্যতিব্যস্ত করে রাখা। একটা ট্রায়াল যদি হয় সেইভাবে ওরা ওখানে ম্যানিপুলেট করবে। এটা হচ্ছে আপনার কি বক্তব্য, মানে অন্য রাজ্যে নিয়ে যাবে কেন? আমি তো যেটা বুঝি সোজা বুদ্ধিতে, আইন তো পশ্চিমবঙ্গ যা, উড়িষ্যাতেও তাই, আসামেও যাই, সারা দেশে তো আইন একই, সেই আইন অনুযায়ী বিচার হবে। অন্য রাজ্যে নিয়ে যেতে সিবিআই এর তাগিদ কেন? সিবিআই যেতেই পারে, আমার কথা হলো হাইকোর্ট শুনবে এটা। হাইকোর্টের যেখানে এখতিয়ার নেই, তোমার এখতিয়ার নেই, তুমি যদি ক্রিকেট ম্যাচ খেলতে বলতে বলো হাইকোর্ট রান আউট না মানে এটা হয় না। আর আমি বলছি তো সিবিআই এবং ইডি বিজেপির যা বদনাম করে দিচ্ছে সেটা বিজেপি বুঝতে পারছে না। প্রত্যেকটা স্টেপে যে প্রধানমন্ত্রী 14 বার এর বক্তৃতা দিতে না এলে বরং মমতা হেরে যাওয়ার চান্স ছিল। আমি তো বলেছিলাম মমতা কনসেপ্ট বলেছি, ও যদি না আসতো 19 সালে 2019-এর যেটা দেখলে অনেকে হয়তো 15টার ওপর তোমাকেও বলেছি। তো ব্যাপারটা সেইখানে যেখানে যেভাবে ইডি আর সিবিআই এগোচ্ছে, প্রত্যেকটা বুদ্ধিমান পড়াশোনা জানা ছেলে সব গভর্নমেন্টের এগেনস্টে হয়ে গেছে। সেন্ট্রাল গভর্নমেন্ট, জেইই বলো, ইসলামিয়া ইনস্টিটিউট বলো, আইআইটি বলো, এইখানেও হাইকোর্টে আমাদের যারা স্টুডেন্ট কি করছে না। এবং হাইকোর্ট যদি এইটা দেখে যে সোজা পয়েন্ট, মমতা ব্যানার্জি এদের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই, যদি ভুল থাকে জাজমেন্টটা দেখো, জাজমেন্টটা ভুল করে। কারণ আরেকটা যেখানে সেখানে কেন্দ্রীয় বাহিনী গিয়ে এখানে লিচ অ্যারেস্ট করা যায়, তাহলে পুলিশের ক্ষমতা থাকে, আইনশৃঙ্খলা তো রাজ্যের ব্যাপার, ঘটনা। কিন্তু এই কেসটা সুপ্রিম কোর্ট থেকেই সিবিআই কে দিয়েছে, তাই জন্য পুলিশ বাহিনী এসেছে। কিন্তু যেটা ভাইডি সাহেব বললেন, যেটা সকালবেলা 150-200 লোক নিয়ে তুমি বাড়ি রেড করছো, একটা বাড়ি রেড করছো, একটা ভদ্রলোকের বাড়ি, তুমি দেশে বললেই সে চলে যেত 10টা পুলিশ নিয়ে। এবার একটা বিচ্ছিরি আবার এরাও করেছে, পুলিশের এরাও সিবিআই এগেইনস্টে মামলা করেছে। এই যে দেখছো তো ওই যেখানে 4টে লোক পুলিশে মারা গেল, এখন মাঝখানে অফিসাররা পড়ে মারা পড়েছে। এবং একটা কথা বলি, সল্টলেকে হঠাৎ একটা রেড করলো, মাওয়িস্ট লিটারেচার পাওয়া যাবে, কিছু পাইনি। অফিসাররা বলছে, বলে কি বেইজ্জত। কতলোকের মেয়েটা এসে বলছে, স্যার যাবেন না, এতগুলো আনন্দবাজার পত্রিকার আজকাল আছে, এর মধ্যে থেকে যদি কিছু পান আমি ঠিক আছে। এই জায়গাটা সিবিআই কে, সিবিআই এনফোর্সমেন্ট ডাইরেক্টরও তো তাই। আমার একজন বলছে তুমি করছো, তোমার বাড়ি ইডি হবে। আমি বললাম দেখো, আমার বাড়িতে খুব বেশি 2 লাখ 3 লাখ টাকা ক্যাশ পাবে, সেটাও বাইক মানিতে টাকা আসুক বন্দোবস্ত। আবার আপনার এটা দিয়ে আপনার অডিওতে কিছু সমস্যা হচ্ছে। এটা অনেক দর্শকদের প্রশ্ন, এই যে যা কিছু হচ্ছে, এই যে কেন্দ্রীয় সরকার এজেন্সি হিসেবে সিবিআই এর কাজ করা, আদালতকেও কিছুটা ব্যবহার করার চেষ্টা করা, সবকিছুর উদ্দেশ্য কি শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গে 356 ধারা জারি করা?
এটা একটা রাজনৈতিক প্রশ্ন। অরুণাংশুদা, তুমি যদি প্রথমে একটু বলো, তারপর অন্যদের কথা শুনবো। আগে অসুবিধা হচ্ছে দীনেশ কুমারের কেসের পরে এটা কালকে 9 জাজেস বেঞ্চ, অরুণাংশু 9 জাজেস বেঞ্চটা কাজ ছিল। হ্যাঁ, ওই এটা বললো যে বোম্বাই কেস, বোম্বাই একদম বোম্বাই জুতো কর্ণাটকে। মুখে জুতো শোনো, খেয়ে যাবে। আমার কথা হচ্ছে ওটা 350, আমি বলছি যে 41-এ নোটিশ দিতে হবে, ইনভেস্টিগেশন কমপ্লিট। সুপ্রিম কোর্টে সুরিন্দর সিং 94-এ 3 বলছে হিনিয়াস ক্রাইম ছাড়া অ্যারেস্ট করার, থার্ড ল কমিশনের রিপোর্টও বলা আছে, সেটা সুপ্রিম কোর্ট অ্যাকসেপ্ট করেছে, হিনিয়াস ক্রাইম ছাড়া অ্যারেস্টটা করা যাবে না। এরা 1 নম্বর। চিদম্বরমের কেসে সুপ্রিম কোর্ট যেটা বললো, 3টে গ্রাউন্ড, তার মধ্যে বললো যে সিরিয়াস ইকোনমিক অফেন্স, দিস ইজ নট সিরিয়াস ইকোনমিক অফেন্স। নীরব মোদীর কেস নয়, 5 লক্ষ টাকা একটা এত বড় 5 লক্ষ টাকা কি 3 লক্ষ টাকা কি 4 লক্ষ টাকা দিতে এসছে, কি পারপাসে দিয়েছে, এটা কোনো হিনিয়াস ক্রাইম, এটা হিনিয়াস ক্রাইম না। অরুণাংশ ফ্যাক্ট হলো 14,000 টাকা চিদম্বরম ঘুষ নিয়েছে, যে 33 কোটি টাকা ইনকাম ট্যাক্স দেয়। সেই জন্য 3টে কন্ডিশন দিয়ে দিল, কিন্তু কি কি কন্ডিশনে তুমি করতে পারবে। 1 নম্বর, prima facie, once bail is granted, there are several decision precedent যে court should not interfere with the bail order. How could, without going through the bail order, the division bench of a high court, হ্যাঁ, আমি একটা ওগুলো মনে আছে, আন্তুলের কেসে যখন ওই স্পেশাল অ্যাক্ট অনুযায়ী চলে গেল নাকি? হ্যাঁ, বলো। না, বল শুনতে পাচ্ছি। তাতে তখন বললো যে সুপ্রিম কোর্ট রিকল ইটস অর্ডার, বললো যে তুমি একটা ফোরাম আটকে গেল, সিগন্যালের সমস্যা আছে, ঠিক আছে। আমার কথা হচ্ছে, তোমার মনে আছে আন্তুলের কেসে? হ্যাঁ, যে প্রশ্নটা স্ক্রিনে রয়েছে আমি একটু পড়তে চাই, কারণ এটা সব মিলিয়ে তো পুরো ব্যাপারটা এদিকেই যাচ্ছে যে বিচার ব্যবস্থার উপর আস্থা রাখা যায় না। ত্রিদীপ বলার যেটা বলছেন, এই প্রথম নয়, একের পর এক আমরা এই প্রহসন দেখছি। শুরু বোধহয় গোধরা গুজরাট রায়ট দিয়ে, সঞ্জীব ভাট আজও জেলে, বিচারপতি লোহিয়ার ঘটনা, তিনি অমিত শাহের বিরুদ্ধে অভিযোগে তদন্ত করছিলেন। রাম মন্দির রায়, অর্ণব গোস্বামী মামলা, কৃষক আন্দোলনে আদালতের ভূমিকা, প্রশান্ত ভূষণের মামলা, এমন বহু উদাহরণ দেওয়া যায়। এর প্রতিকার কি? দেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থা যদি ভেঙে পড়ে, মানুষ কার কাছে যাবে? অরুণাংশুদা একটু, অরুণাবদা যদি প্রথমে একটু বলেন, অডিওটা যদি আপনার ঠিক থাকে। আমাকে নিয়ে খারাপ কথা বলাবে, পড়াশোনার বিকল্প নেই। তিনি একটা ছেলেকে, আমার চিফ জাস্টিস যখন বলেছিলেন যে কিছু নাম ভালো ছেলে সত্যি দুর্ধর্ষ মামলা করতে, তাদের দেখলাম বয়স হলো 42 থেকে 43-40, আমাদের নামটাই প্রথম দেবে 45। এটা বিবেচনা হয়ে সুপ্রিম কোর্ট থেকে এসে 47 বছর হয়ে যাচ্ছে, কে দেবে? এবং তারপর বিজেপির আছে, বিজেপির লোক না হলে তুমি ইয়ে পাবে না, জজ করবে না। তাই জন্য বেস্ট অফ দি লয়ার্স তারা যাচ্ছে না। আগে মনোজ মুখার্জিরা গেছে, দুর্ধর্ষ উকিল ছিল, গণেন রায়রা গেছে, হ্যাঁ, এরা গেছে, মুরারি দত্ত গেছে, এটা রিয়ালি দুর্ধর্ষ মানে এ ছিল। এখন কি করা যাবে? বিচার ব্যবস্থা যদি প্রথমত রিটায়ারমেন্টের পর যদি কিছু ধান্দা থাকে, যেমন বলছি সিঙ্গুর রায়টা, সিঙ্গুর রায় মমতা ব্যানার্জি ওর খরচ ছিল, অরুণ মিশ্র পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, সবাই 80% বললো টাকা নিয়ে চলে গেছে, টাকা কিন্তু আর একর 10 লক্ষ টাকা করে, তারা কেউ গরিব না। এবং এখানে হাইকোর্ট রায় দিল যে ভাই এটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হয় না, বড় লোকের হয়ে হয় না, কিন্তু সুপ্রিম কোর্ট বললো হয়। এবার টোটাল যার যে জমি ফেরত দেওয়ার কথা বলছে, জমি ফেরত দেওয়া যায় না, কিছুতেই যদি লিগাল হয় তাকে ইলিগাল ঘোষণা করে, 70 টাকা যারা নিয়েছে তাদেরকে জমি ফেরত। দেখছি জুডিশিয়াল ডিসঅনেস্টি, কোথায় যাবে তুমি? আজকে কি বলে গুগলকে দেখছি, তো দেখলাম আমাদের আসামের চিফ জাস্টিস, হ্যাঁ, তো দেখেছি। তারপরে তারপরে আরেকজন সে গভর্নর হয়ে গেল, তার আগে চিফ জাস্টিস গভর্নর হয়ে গেল। এই নিকৃষ্ট মানের লোকেদের যদি তুমি ওপরে বসাও, কি করবে? এবং এটা
হ্যাঁ, সবচেয়ে খারাপ হলো জুডিশিয়ারি রিটায়ারমেন্টের পর কিছু একটা পোস্ট চাই, 1.5 লাখ 2 লাখ 1 লাখ করে মানে রিটায়ারমেন্ট বেনিফিট মাসে পায়। তোমার মত শুনতে চাই যে 356 ধারা জারির মতো অবস্থা তৈরি করা হচ্ছে কিনা, এবং এই যে বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা কমে যাচ্ছে, তাহলে তার পরিণতিটা কি শেষ পর্যন্ত? আচ্ছা, অমিত শাহকে বেল দিয়ে সরাবন্দি গেল কেরলের গভর্নর, গগৈ হয়ে গেল রাজ্যসভার মেম্বার, রাইট? তারপরে তোমার কি বলে ওটাকে, দাত্তু হয়ে গেল তোমার ন্যাশনাল হিউম্যান রাইট কমিশনের চেয়ারম্যান, পিনাকি ঘোষ হয়ে গেল। পিনাকি ঘোষ অবশ্য সেরকম লেভেলের দুর্নীতিটা নেই, হ্যাঁ, কিন্তু হয়ে গেল তোমার লোকায়ুক্তের চেয়ারম্যান। তারপরে এই আর এখানে তো তুমি দেখতে পাচ্ছ কত যে জজগুলো 90% ম্যাজিস্ট্রেটের পরীক্ষা দিলে ফেল করবে, তারা হাইকোর্টের জজ। হ্যাঁ, তারা না বোঝে, হ্যাঁ, হাইকোর্টের জজ, আইনও বোঝে না, ইংরেজিও বোঝে না। হ্যাঁ, সঞ্জীব ব্যানার্জি চিফ জাস্টিস, এতে পোস্ট রিপোর্টার ছিল টেলিগ্রাফের। তারপরে শান্তিনিকেতন দিয়ে রায় নিয়ে যেটা করলো, হ্যাঁ, তো এখন দোষ তো এদের দেয়া নেই, কিন্তু যেসব ব্র্যান্ড অফ লয়ার প্র্যাকটিস করে তারা এসে বিপ্লব করে, সামনে মাথাটা ইয়ের সঙ্গে ঠুকে দেয়, দিয়ে করে। আমি সে লিখলাম বলে লোক চলে গেছে যে এই যে মামলাটা হলো, সে ব্যাংশাল কোর্টেও যেটা হলো, হাইকোর্টে যে ওটা ল পয়েন্ট ছাড়া সব আলোচনা হয়েছে ওখানে, এক্সেপ্ট ল পয়েন্ট। কেউ বুক ঝাঁকিয়ে বললো না যে 307, 300, 406 তুমি এখানে কি করে শুনবে, ওটা সুপ্রিম কোর্টের জুরিসডিকশন। ও পয়েন্টে তো আমরা আলোচনা করছি ওরকম সুদা। তাহলে এই মামলাতে হচ্ছে যে প্রেসিডেন্স রুল করা যায় কিনা। দেখো, করা প্রেসিডেন্স রুল তো করেছিল এখানে যুক্তফ্রন্ট আমলে, গায়ের জোরে সবই করা যায়, কিন্তু এখন মোদির ওই ইমেজ তো ফেড করছে। এখন তো প্র্যাকটিক্যালি এখন যদি এই আগে যে পঞ্চায়েত ইলেকশন হলো বেনারস এবং ইউপিতে গোয়ারান হেরেছে, সুতরাং এই ক্ষেত্রে ওরা করতে সাহস করে, এরা ডিস্টার্ব করা আর কি, মাথা চুলকে টিকটা থেকে দিয়ে পালিয়ে গেল, একটু হ্যারাস করলো। এটা ব্যাপারটা শোনো, আমি যতটুকু বুঝেছি সেটা হচ্ছে এই যে গ্রামগঞ্জে যে স্পরেডিক ঝামেলা, অমুক মামলা, ঘরছাড়া এইসব হচ্ছে, এইটাকে কাউন্টার করে ব্লককে একসঙ্গে রাখার জন্য এইগুলো করছে, এটা আমার ধারণা। এবং এবং কিছু তৃণমূল নেতায় ফাঁদে পড়ছে, এটা কিছু তৃণমূল নেতা ঠিকই এটা অর্ণাংশু ঠিকই বলছে। এবং আরেকটা কথা আমার যেটা মনে হয়, রাজনৈতিক সিদ্ধান্ত যে তৃণমূল কংগ্রেস সরকারকে বিব্রত করে রাখা, আগামী 5 বছর তো থাকবেই ক্ষমতায়, সরানো তো যাবে না, কিন্তু যাতে আরো বৃহত্তর কোনো ভূমিকা যাতে মমতা বন্দ্যোপাধ্যায় না নিতে পারে, তাকে রাজ্যের গণ্ডিতেই সীমাবদ্ধ করে রাখা, সেটা একটা বড় উদ্দেশ্য। কিন্তু আমি যেটা আসল কথায় যেটা আসি, সেটা হচ্ছে যে এইটার দ্বারা কিন্তু কেউই বলতে চাইছি না বোধহয় যে নারদ কাণ্ডে যা হয়েছিল যদি সত্যি দোষ প্রমাণিত হয়ে থাকে, ঘোষের যদি দোষ থাকে, তাহলে কিন্তু যারা প্রত্যেকে নিয়েছিল সকলেরই বিচার, ন্যায্য বিচার হওয়া উচিত। এবং সেই বিচারে সেই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা অতটা প্রাধান্য পাচ্ছে। কিন্তু যেটা হলো, ভারতীয় জনতা পার্টি হোক বা সরকার, তারা যে পদ্ধতিতে এটা করতে চাইছেন, তাতে দেখা যাচ্ছে যে ঘুষ কাণ্ডের থেকেও বেশি আলোচিত হচ্ছে দেশ জুড়ে, পশ্চিমবঙ্গের বাইরে, সেটা হচ্ছে বিজেপি কি আদৌ গণতন্ত্রে বিশ্বাস করে। ফলে এটা কিন্তু ভারতীয় জনতা পার্টির কিন্তু ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এবং আমার মনে হয় তাদের কিন্তু এটা অন্যত্র যেখানেই নির্বাচন হোক, এটা কিন্তু মুখোমুখি হতে হবে যে ভারতীয় জনতা পার্টি যেভাবে সিবি বা ইডিআই কে ব্যবহার করছে, যেটা এখানে আইনজীবীরা বলছেন এগুলো বেআইনি, এগুলো করা যায় না, তাহলে এটা তো সাধারণ মানুষের মধ্যেও এই বার্তাটা ধীরে ধীরে পৌঁছচ্ছে। তাহলে ভারতীয় জনতা পার্টি যেটা করতে চাইছেন, তারা কিন্তু তাহলে নিজের পায়ে নিজে কুড়ুল মারছেন, এইটা আমার কাছে কিন্তু বেশি মনে হয়েছে। এবং আরো বেশি মনে হচ্ছে, যেটা অরুণবাবু বলেছে, আমি তার সঙ্গে একমত, যে সিবি ইডিআই কার্যত শরিক হয়ে মানে কার্যত ক্ষতি করছে আর কি কেন্দ্রীয় সরকারের। মানে অনেক সময় হয় না যে অফিসারকে দেখাতে হয় যে আই এম মোর লয়াল দ্যান কিং, তো সেই রকম একটা লয়ালটি দেখানোর একটা প্রতিযোগিতা, ফলে প্রত্যেকেই কিছু না কিছু ভবিষ্যতে পাবেন এই আশায় তারা হয়তো করছেন। কিন্তু ক্ষতি যেটা করছেন সেটা হচ্ছে ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, এবং মৌলিক যে প্রশ্নগুলো কিন্তু উঠে আসছে ঘুষকাণ্ডের ওপরে। ফলে ঘুষকাণ্ড এই মুহূর্তে কিন্তু নেপথ্যে, এই মুহূর্তে সামনের সারিতে এসে গেছে যে ভারত সরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে বিশ্বাস করেন কি করেন না, ভারতীয় জনতা পার্টি গণতান্ত্রিক কিনা, এই বা তারা কি ফ্যাসিবাদী কোনো লক্ষণ দেখা দিচ্ছে,
এই প্রশ্নগুলো প্রধান হয়ে তারা কিন্তু নিজেদের পায়ে নিজেদের কুড়ুল মারলেন বলেই আমার কিন্তু মনে হয়। অরুণবাবু, আপনার কাছ থেকে এটা আমি কনক্লুডিং রিমার্ক চাই এবং এই বিষয়ে মন্তব্য যে এই চারজন কি জামিন পাবেন শেষ পর্যন্ত, কি মনে হয়? আইনের কথা যদি বলো, আইনের কথা যদি বলো তাহলে পাওয়া উচিত, আর বেআইনি কথা বললে কিছু করার নেই। শাশুড়ির পর যদি শ্বশুর অসুস্থ হন তাহলে বলা যাচ্ছে না কি হবে। ঝুলে যাক, কার শাশুড়ি অসুস্থ হয়েছে? শোনা গেছে যে কলকাতা কোর্ট থেকে এরকম একটা শোনা গেছে যে প্রধান বিচারপতির শাশুড়ি বোধহয় অসুস্থ, তার সুস্থতা কামনা করি, কারণ এদের জামিন হওয়ার জন্য তার দ্রুত সুস্থ হয়ে যাওয়া। খবর ছিল শাশুড়ি মরে গেছে, সেটা বলে এই খবর ছিল। আচ্ছা, না সেটা বলতে পারি না, আমি জানি না। ওটা নয়, ব্যাপারটা হচ্ছে মুশকিল এইটাকে আইন মেনে চলো, এদের বেল দিতে বাধ্য। আর যদি বেআইনি করো, কালকে ফাঁসি দিয়ে দিতে পারো সেন্ট্রাল জেলে, আলিপুরে গেলে বলে তোমার কি মন্তব্য বেল জামিন পাওয়া বিষয়ে এবং মামলা অন্যত্র স্থানান্তর? এটা তো ফরগন জামিন তো পেয়েছে ওরা, জামিন তো ম্যাজিস্ট্রেট দিয়ে, জুরিসডিকশনটা তো ম্যাজিস্ট্রেট। জামিন দেওয়ার সময় তো প্রাইমা ফেসি দেখবে যে জামিন দেওয়া যায় কিনা, মেরিটে তো আলোচনা করবে না। এবারে মেরিট তার মানে ডিভিশন বেঞ্চকে তো তার একটা অ্যাপ্লিকেশন বলতে হবে ক্যান্সেলেশন অফ 439-তে, তো সেটা তো নেই ওখানে, ওখানে সেটা নেই। ওখানে আছে কি যে এমন একটা অদ্ভুত, তার জন্য 356 আছে। যদি কনস্টিটিউশনাল মেশিনারি ব্রেকডাউন করে, তার জন্য গভর্নরের রিপোর্টে বেস করে 356-এ প্রেসিডেন্ট রুল করতে পারে। হাইকোর্টের কোনো অধিকার নেই দেশের ল অ্যান্ড অর্ডার কি হলো না হলো, এই পয়েন্টটা কেউ বলেনি কিন্তু, যে যদি ধরে নি ল অ্যান্ড অর্ডার ব্রেক করেছে, ল অ্যান্ড অর্ডার কনস্টিটিউশনাল মেশিনারি ব্রেকডাউন, তার জন্য হাইকোর্টের কোনো ক্ষমতা নেই। ক্ষমতাটা হচ্ছে প্রেসিডেন্টের, এবং প্রেসিডেন্ট অন দি বেসিস অফ দ্য রিপোর্ট সেন্ড বাই দি গভর্নর অর এনি আদার সোর্স, নট অনলি গভর্নর। তো সেখানে হাইকোর্ট কি করে ওই গ্রাউন্ডে বেলটাকে স্টে করতে পারে? কিন্তু মুশকিল আমি বলেছি না যে হনুমানাতে তরোয়াল দিয়ে মনিরকে কাটবে। মমতা মুখ্যমন্ত্রীর যে সমস্ত জেনারেল, তারা যদি এইগুলো বাদ দিয়ে অন্য জায়গায় গিয়ে রাজনীতি করে, রাজনীতি আর ল আলাদা। অনেক ধন্যবাদ সকলকে, অনেক ধন্যবাদ। অরুণাংশুদা, শেষ পর্যন্ত আমরা যা বুঝলাম স্পষ্ট করে, সেটা হচ্ছে এই যে আইনি প্রক্রিয়ায় যদি ঠিকঠাক মতো চলে, তাহলে এই চারজনের জামিন পাওয়া অবধারিত। জামিন তারা ইতিমধ্যে পেয়েছেন নিম্ন আদালতে, হাইকোর্ট তো বাতিল করতে পারে না। জামিন তো পেয়েছে, জামিন তারা পেয়েছেন, হাইকোর্টটা বাতিল করতে পারে না, এটা হচ্ছে আইনজ্ঞদের মতামত। উচিত। কিন্তু দ্বিতীয়ত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য মন্ত্রী এবং তৃণমূল নেতারা যেখানে গেছিলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি সেদিন নিজাম প্যালেসের বাইরে কিছু অন্যরকম হয়েও থাকে, তার সঙ্গে এই মামলার কোনো সম্পর্ক নেই। হাইকোর্ট সেটা যেভাবে এই মামলার সঙ্গে যুক্ত করেছে, সেটা ঠিক নয়, সেটা করতে পারে না, তাই তো? সেটা উচিত ছিল যে গভর্নমেন্টের লয়ার যারা, তৃণমূলের লয়াররা বলা যে তোমার জুরিসডিকশনের মধ্যে এটা পড়ে না। তুমি দেখবে যে ছিল না, তো এটা এক্সপার্টই হয়েছে, হাইকোর্টে তো এক্সপার্টই হয়েছে। কেন পরে এই যে 2.5 ঘন্টা হিয়ারিং হলো, 2.5 ঘন্টা হিয়ারিংটা কিসের জন্য হলো? সেটা পরের কথা, 2.5 ঘন্টা আগেই তো বলতে পারতো যে প্রথমে হয়নি, তা বলছি না। প্রথম দিনে তো এক্সপার্টই হয়েছে। কি মুশকিল, প্রথম দিন তো স্টে করেছিল, সেটা এক্সপার্টই হয়েছে। আমি জানি সেটা এক্সপার্টি হয়েছিল। সেকেন্ড দিন তো এক্সপার্টি নয়। সেকেন্ড দিন কেন বললো না যে এত সিরিয়াস না? হ্যাঁ, আরে এত সিরিয়াস হোস না। তোর যদি মনে হয় যে অরুণকে বেল দেবো না, কারণ বাবার সাথে তোকে দিয়ে লেখাবো, এটা তো ঠিকই বলে লাভ আছে। সেই টোরি আমরা শেষ করি। আমরা শেষ পর্যন্ত আশা করি যে আইনের পথে বিচার হবে, কিন্তু যেটা অরুণাবদা বলছেন যে শেষ পর্যন্ত তো সিদ্ধান্ত বিচারপতির, এবং বিচারপতি আইনের পথেই বিচার করবে, এটাই প্রত্যাশা মতে বেল পাওয়ার কথা, জামিন পাওয়ার কথা। অনেক ধন্যবাদ অরুণাবদা, অরুণের সাথে গৌতম, ধন্যবাদ। আমি একটা মিনিট, জাস্ট 1 মিনিট। আমার কথা হচ্ছে যে এই যে প্রশ্নটা হলো বেল পাওয়ার কথা, বেল পাওয়ার কথাটা নয়, এটা আসছে কি করে? বেল তো তারা পেয়েছে।
হাইকোর্টের পাওয়ার আছে 439 এ বেলটা ক্যান্সেল করা, হাইকোর্টের পাওয়ার আছে 439 এ ক্যান্সেল করা। এখন তো তারা জেল হাজতে রয়েছেন। আমি বলছি আমি বলি, is there any provision in CRPC or precedent that High Court can stay the bail petition? Without any petition. Release of bail, grant of bail. Is there any Without any provision? খুব পড়াশোনার না, কথা না, হয়ে না, গেল, আমি ওটা বলছি না, আমি খুব ওটা বলছি না। পড়াশোনার কথা। আমি এটা ওটা বলছি না দিল্লিতে যে নিয়ম আছে, সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করতে, সুপ্রিম কোর্টে ল রিপোর্টিং করতে গেলে 5 বছরের আইন লর প্র্যাকটিস করা দরকার, তবে সেখানে অ্যাক্রেডিটেশন দেয়। কলকাতা হাইকোর্টে তো যে কেউ আজকে হাতে বুম নিয়ে, সে লয়ারও, সে পলিটিক্যাল এডিটরও, সবকিছু। যে সমস্ত চ্যানেলের, যেমন চ্যানেলের অ্যাঙ্কার তার তেমনের মুখগুলো দেখা যায় না, হ্যাঁ, যে সারা দুটো আচ্ছা। লাভ করতে পারে না, সেও দেখা যাচ্ছে যে লিগ্যাল ওপিনিয়ন দিচ্ছে। হ্যাঁ, যে জীবনে একখানা মামলা জিততে পারে এই সেও রোনাল্ডো, আর নিজেদের গায়ে চুল দিস না। কি বলবি তুই? ঠিক আছে, এটা শেষ পর্যন্ত আইনজীবী আর সাংবাদিকদের সমালোচনায় পর্যবেসিত হয়ে যাচ্ছে, সুতরাং এখনই বন্ধ করা দরকার। অনেক ধন্যবাদ সকলকে অনুষ্ঠানে থাকার জন্য, দর্শকদের অনেক ধন্যবাদ আর আমিও তো আলোচনায় থাকার জন্য। এই অনুষ্ঠানটা আপনার ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন কিছুক্ষণ পর, আগামীকাল সকালে।